যে মানুষ নাম্বার পাচ্ছে অনেক, কিন্তু থিওরি বা যে কনসেপ্টটা কারো ক্লিয়ার হচ্ছে না। এটা খুব খারাপ জিনিস। তো সেক্ষেত্রে নাম্বারটা পাবো তো অবশ্যই, বুঝবো, তারপরে আমরা লাইন বাই লাইন লেখার চেষ্টা করবো বা ব্যাপারটা বুঝে নেবো। ঠিক আছে? ওই দাগিয়ে দিয়ে লাইন বাই লাইন লিখে নাম্বার পেয়ে গেলাম, তো বুঝলাম না কিছু। তুমি তো নাম্বার পেলে সাময়িকের জন্য, এই জিনিসটা তোমার দীর্ঘদিন থাকবে না মাথায়। হুম। আর পড়াশোনা মানে কিন্তু অ্যাকচুয়ালি একটা মজার জিনিস, সত্যি মজা আছে, তোমাকে এটা নিতে হবে মজাটাকে। বুঝছো? দেখো, যেটা আজকে আমরা চালু করব সেটা হচ্ছে আমাদের ক্লাস 10 এর প্রথম অধ্যায় জীবন বিজ্ঞানে, সেটা হচ্ছে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। ঠিক আছে? শোনো, তো আমাদের এই চ্যাপ্টারটা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। হুম, শুনবে ধ্যান দিয়ে। হ্যাঁ, শোনো, চ্যাপ্টারে প্রথমে তোমরা দেখতে পাবে লেখা আছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। দুটো কথা আছে, এক হচ্ছে সংবেদনশীলতা, আরেকটা হচ্ছে সাড়া প্রদান। স্যার ব্যাপারটা কিরকম কি, চলো একটু দেখে নেওয়া যাক। সংবেদনশীলতা ও সাড়া প্রদান। শোনো, এই যে বলছে না সংবেদনশীলতা আর সাড়া প্রদান, ব্যাপারটা কিরকম, ধরে নাও আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, কেউ আমাকে ডাক দিল, আমি ওকে রেসপন্স করলাম, সাড়া দিলাম, এটা হচ্ছে সাড়া প্রদান। তো এবার এইখানে দুটো কথা আছে, একটা হচ্ছে উদ্দীপক, আরেকটা হচ্ছে উদ্দীপনা। ব্যাপারটা কিরকম, ধরে নাও প্রচুর ঠান্ডা করছে, তো এই ঠান্ডার জন্য আমি এই জ্যাকেটটা পরেছি না, তাহলে জ্যাকেটটা যে আমি পরেছি এটা হচ্ছে কি বলতো, সেই যে, তাহলে এখানে উদ্দীপককে, ঠান্ডাটা হচ্ছে উদ্দীপক, আর আমি ওর বিরুদ্ধে এটাকে পড়লাম, এটা হচ্ছে আমার সাড়া প্রদান। বুঝছো? বা ধরে নাও গরম করছে, আমি গায়ে কি করছি, পাখা ইউজ করছি, তাহলে যে পাখাটা আমি ব্যবহার করছি এটা আমি কি সাড়া প্রদান করছি। তো উদ্দীপক কি এখানে, সূর্যের তাপমাত্রা বা গরম যেটা, বা গরম আবহাওয়া। তাহলে দুটো কথা পেলাম, একটা উদ্দীপক পাচ্ছি, আর একটা পাচ্ছি আমরা কি সাড়া প্রদান। তো সাড়া আমরা তখনই দিই যখন উদ্দীপক আমাকে উদ্দীপনা দেয়, একটা শক্তি আমাকে ক্রিয়া করে, তখন সেইটা আমি কি করি, সাড়া প্রদান করছি উদ্দীপকের এগেনস্টে বা বিরুদ্ধে। বুঝছো? আর এই যে সাড়া প্রদানের যে ক্ষমতা বা আমার যে এটা একটা পাওয়ার, সেই পাওয়ারটাকে বলছে সংবেদনশীলতা বা সেনসিটিভিটি বলি আমরা। বুঝতে পেরেছো? এবার একটা পাগল আছে মনে করো, কি আছে, পাগল আছে, অনেক খেয়ে নিয়েছে মনে করো, ফর এক্সাম্পল খেয়ে নিয়েছে, বা কোনটা লোক, ভালো লোক খেয়ে নিয়েছে, কি খেয়েছে বলো তো, মদ। দিয়ে এবার ওকে, এবার শোনো, ওকে ধন্যবাদ ড্রেনে ফেলে দিয়েছো, কোথায়, ড্রেনে ফেলে দিয়েছো বা ড্রেনে পড়ে গেছে, ও ভাববে মনে হয় আমি বাড়িতে ঘুমাচ্ছি মনে হয়। ভাববে না? এর মানে ওই মুহূর্তে ওর যে সাড়া প্রদানের যে ক্ষমতা একদমই নেই। কেন বলতো, ওই মুহূর্তে ওর যে রেসপন্স করার যে ক্ষমতা বা সংবেদনশীলতা কাজ করছে না, বা সেনসিটিভিটি কাজ করছে না। বুঝতে পারছো? তো এই যে ব্যাপারটা, তো কখন কাজ করবে, যখন আমরা সচেতন থাকবো। একটা পাগল কি বুঝতে পারবে যে আমাকে আমি কোথায় আছি না আছি, বুঝতে পারবে না। কেন? ওর মধ্যে সংবেদনশীলতা কাজ করছে না। তাহলে যদি এটা কাজ করতে হয় ওকে সেন্স থাকতে হবে, এই জন্য এটার নাম হচ্ছে সেনসিটিভিটি, ইংলিশে বলছে সেনসিটিভিটি। বুঝছো ব্যাপারটা? আর সাড়া প্রদান কি, এই যে আমরা রেসপন্স করছি কোনো কিছুতে, তোমাকে বললাম তোমার নাম কি, তুমি উত্তর দিচ্ছ, এটা হচ্ছে রেসপন্স করছো বা সাড়া প্রদান করছো। কিন্তু আমরা এই চ্যাপ্টারে যেটা শিখবো সেটা হচ্ছে উদ্ভিদের ব্যাপারে, প্রাণীদের ব্যাপারেও জানবো, আগে উদ্ভিদ সম্পর্কে আমরা একটু জানবো, যে উদ্ভিদরাও সাড়া দেয়, কিন্তু ওরা এরকম না যে হ্যাঁ আসছে রে, এরকম সাড়া দেয় না, ওরা এরকম সাড়া দেয় না, ওরা সাড়া দেয় একটু ভিন্ন উপায়ে, ভিন্ন উপায়ে সাড়া দেয়, সেগুলো আজকে আলোচনা হবে আমাদের। বুঝতে পেরেছো? তো উদ্ভিদরা যে সাড়া দেয়, তাহলে উদ্ভিদের মধ্যে এই ব্যাপারটা আছে না নেই, সংবেদনশীলতা? অবশ্যই আছে। কেন? উদ্ভিদের যদি সাড়া প্রদানের ক্ষমতা থাকে, তাহলে উদ্ভিদের মধ্যে আছে সংবেদনশীলতা এবং সাড়া প্রদান ক্ষমতা, দুটোই আছে।
তো আমাদের ক্ষেত্রে যখন বললাম উদ্দীপককে, যে আমাকে বাইরে থেকে আমাকে কি করছে, প্রভাব ফেলছে, বা কেউ আমাকে ডাকছে, বা কেউ আমাকে আঘাত করছে, ওরা উদ্দীপক। তাহলে বা ধরে নাও যে কোনো কিছু ক্ষেত্রে হতে পারে, মানুষের ক্ষেত্রে বা জীবের ক্ষেত্রে সব এগুলো হচ্ছে উদ্দীপক। কিন্তু গাছেদের ক্ষেত্রে স্যার কারা উদ্দীপক হবে? গাছেদের ক্ষেত্রে উদ্দীপক হতে পারে, যেমন হতে পারে তোমার সূর্যের আলো। কে বলো? সূর্যের আলো। বা তাপমাত্রা, দিনের যে তাপমাত্রা, সেটাও হতে পারে। এরা হচ্ছে কি উদ্দীপক। স্যার কিভাবে স্যার? সেটা দেখো, যদি আমরা এখানে বলি, আগে আমাকে একটা কথা বলো, তোমরা কি লজ্জাপতি গাছ দেখেছো? লজ্জাপতি গাছ দেখেছো? তো ওই লজ্জাপতি গাছ যে আছে, ওর যে পাতাগুলো আছে যখন খোলামেলা থাকে, তুমি একটু জাস্ট ছুঁয়ে দেবে, ও লজ্জায় নুয়ে পড়বে না? এটাই হচ্ছে তার সাড়া প্রদান। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তার সাড়া প্রদান। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে যদি কাউকে আঘাত করি, বা কোনো কিছু ধরে নাও ওকে প্রহার করা হলো, তোকে লাগবে না? ও তাহলে কি উত্তেজনায় সাড়া দেবে না? ঠিক সেই রকম ভাবে যদি একটা গাছকে কেউ কেটে দেয়, তাহলে সেও কিন্তু সাড়া দেবে। সেটা আমরা উপলব্ধি করতে পারি না। এই কথাটা প্রথম কে বলেছিল? আমাদের, বলো, ভারতীয় বিজ্ঞানী আছে একজন, আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনিই বলেছিলেন যে গাছও কিন্তু উদ্দীপনায় সাড়া দেয়। গাছের মধ্যেও সাড়া প্রদানের ক্ষমতা আছে, সংবেদনশীলতা আছে গাছেদের মধ্যেও। এটা তিনি প্রথম দেখান। বুঝতে পেরেছো? যাই হোক, তো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব কিছু জিনিস। সেগুলো হচ্ছে, আমরা উদ্দীপক জানলাম, আমরা কি জানলাম, সংবেদনশীলতা জানলাম, আমরা আরেকটা জানলাম সাড়া প্রদান জানলাম। এবার আমরা জানবো যে স্যার উদ্দীপক কত রকমের হতে পারে। উদ্দীপক হতে পারে দুই রকমের। উদ্দীপক দুই রকমের। একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক, আর একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক। স্যার অভ্যন্তরীণ মানে কি? যেটা ভেতরেই থাকবে। আরটা হচ্ছে কি বাহ্যিক, মানে বাইরে থেকে আসবে। কেমন? আমি যদি মানুষের কথা বলি, যেমন ঠান্ডা, গরম। ঠান্ডা হলে আমরা কি করি? শীতের কাপড় পরি। গরম গরম হলে আমরা কি করি? ফ্যান চালাই। তাহলে এক্ষেত্রে এইগুলো উদ্দীপক না? এরা কি অভ্যন্তরীণ না বাহ্যিক? বাহ্যিক, কারণ ঠান্ডাটা বাইরে আছে, গরমটা বাইরে আছে। কিন্তু এবার আমি ভেতর থেকে মনে মনে ভাবছি, ইস, আমি যদি ভালো করে পড়াশোনা করি, রেজাল্টটা খুব ভালো হবে। এতে আমি কি পাবো? অনেক প্রশংসা পাবো। কোথায় পাবো? স্কুলের প্রশংসা পাবো, টিউশনের প্রশংসা হবে আমার, কুটুম বাড়িতে হবে, নিজের বাড়িতে হবে। প্রত্যেকটা জায়গায় শুধু কি বলো? শুধু প্রশংসাই প্রশংসা। তো রেজাল্টটা আসবে, বাহ, কত পেয়েছিস? 100-র মধ্যে 99। আর এদিকে অঙ্কে 100, জীবন বিজ্ঞানে 97। শুনতে কত ভালো লাগছে না? তো যখন এত সুন্দর মার্কস পাবে, তাহলে ভেতর থেকে একটা কি জাগছে বলো তো? একটা ভেতর থেকে নিজে থেকে আসছে মোটিভেশন। নিজে থেকে আসছে মোটিভেশন, ভেতর থেকে আসছে যে রেজাল্ট ভালো করতে হবে। তাহলে এই যে উদ্দীপনাটা, এটা কি? এই যে প্রশংসা পাওয়ার যে উদ্দীপনা, তাহলে এটা এই ভেতর থেকে আসছে না? এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। তো এটা মানুষের ক্ষেত্রে, এরকম গাছেদের ক্ষেত্রে অভ্যন্তরীণ উদ্দীপনা আছে। বুঝছো? সেটা কিরকম হতে পারে? ওটা ওদের শরীরেও কিন্তু হরমোন আছে। যেমন আমাদের শরীরে হরমোন আছে, উদ্ভিদের শরীরেও কিন্তু হরমোন আছে। ব্যাপারটা কি স্যার? এটা আমরা আরো ডিটেলে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নেব যে চলন এবং গমন। তোমাদের চ্যাপ্টারে রয়েছে চলন কি জিনিস, গমন কি জিনিস। তোমরা অনেক ক্ষেত্রে শুনেছো চলন মানে এই ছেলেটার চলন ভালো নেই, মানে বসে বসে খালি একে মারছে ওকে মারছে, চলন ভালো নেই। তাহলে চলন কথার মানে হচ্ছে এক জায়গায় স্থির থেকে এই করবে হাত, তার হাত এই করবে, এটাকে চলন বলা হয়। আর গমন কি? ও নিজে ওখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় যাবে, এটার নাম গমন। তো স্যার, আপনি তো এক্ষুনি বললেন এটা চ্যাপ্টার আমাদের আলোচনা হচ্ছে গাছপালা নিয়ে, উদ্ভিদের ব্যাপারে বলছি। তো গাছেরও কি স্যার আছে চলন গমন? আছে। স্যার কখনো তো শুনিনি গাছ স্যার এখান থেকে ওখানে ছুটে যাবে। না, গাছের গমন নেই ঠিকই, কিন্তু কিছু কিছু গাছ আছে যারা গমন করে। ওগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর গাছ। আমি বলবো, চিন্তার কোনো কারণ নেই। এবং কিছু কিছু প্রাণী আছে যারা আবার গমন করতে পারে না, সেটাও আমরা জানবো। তো তার আগে, তো আমার তাহলে এখন যদি বলা হয় চলন কি জিনিস, তাহলে বলতে পারবে কোনো
জীব একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ স্বতঃস্ফূর্তভাবে বা ইচ্ছাকৃতভাবে যখন কি করে মানে সঞ্চালন করে, তখন তার নাম হচ্ছে চলন। আর গমন কি? যখন একটি জীব স্থান পরিবর্তনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে, তখন তাকে আমরা বলি গমন। কিন্তু যখন চলন করছে তখন কিন্তু গমন থাকবে না, কিন্তু যখন গমন থাকবে তখন চলনটা অবশ্যই থাকবে। হাত পা না নড়িয়ে কেউ যেতে পারবে? হ্যাঁ, হাত পা না নড়িয়ে কেউ যেতে পারবে কেউ? তো যখন কেউ গমন করবে ওর মধ্যে চলনটা অবশ্যই আছে, কিন্তু চলন থাকলে গমনটা থাকবে না, তাই তো? ওকে। তো এবার যেমন একটা গাছ আছে, গাছ বলা ঠিক হবে না, নিম্ন শ্রেণীর উদ্ভিদ, মানে খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম জীব উদ্ভিদ বলা হয় নিম্ন শ্রেণীর। যেমন কি বলতো? ভলভক্স, এরা শৈবাল টাইপের উদ্ভিদ। ভলভক্স, ক্লামাইডোমোনাস, ডায়াটম, এরা হচ্ছে একটা উদ্ভিদের নাম বা শৈবাল জাতীয় উদ্ভিদ, যাদের কিন্তু কোন রকম সরি, এদের গমন দেখা যায়। গাছ অথচ গমন দেখা যায়, এটাই তো পরীক্ষায় আসবে। এমন একটা উদ্ভিদের নাম বলো বা শৈবাল জাতীয় উদ্ভিদের নাম বলো যার গমন আছে, তা কি বলবে? ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম। ঠিক আছে? আচ্ছা, তোমরা বুঝলে চলন, বুঝলে গমন, বুঝলে। এবার স্যার, উদ্ভিদের যে চলনটা ঘটে, তাহলে কি বুঝলাম? আপনি স্যার এক্ষুনি বললেন চলন আপনি বললেন যে একটা জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, তাই তো? এটার নাম কি? চলন। কিন্তু আপনি বলছেন গাছের চলন, তাহলে গাছেদের কি কিভাবে চলন ঘটে, তাই তো? তো এবার হাওয়া বইছে, মনে করো হাওয়া বইছে, সেক্ষেত্রে গাছের ডালপালা নড়ছে, এটা কিন্তু চলন আমরা ধরবো না। কেন ধরবো না? এখানে কিন্তু নিজেও নড়াচ্ছে না, কিন্তু ওই নড়াচ্ছে কার জন্য? বাতাসের জন্য। যখন ও নিজে নাড়াবে ওই, সেটাকে কি বলবো আমরা? চলন বলি, তাই তো? কারণ চলন আর গমন কার ক্ষেত্রে হয়? যারা জীব, মানুষ যেমন জীব আছে, গাছও তো জীব আছে, এদের চলন হয়। এই বোতলটা আছে, এর হবে চলন? সে ঘুরে দিন তো যাবে, সে যাবে ঠিকই, কিন্তু এটা তো আমি বাইরে থেকে বাহ্যিক ফোর্স অ্যাপ্লাই করলাম না, এটাকে চলন বলতে পারবো না। তা চলন কাদের ক্ষেত্রে হয় বলো? শুধুমাত্র জীবদের ক্ষেত্রে, সে প্রাণী হোক বা উদ্ভিদ। স্যার প্রাণী আমরা, আমাদের হয়, এটা মেনে গেলাম, কিন্তু গাছের কেমনি সেটা আপনি বোঝান না, সেটা এবার বোঝাচ্ছি। তো একটা কথা আছে, সেটা হচ্ছে রস স্ফীতি জনিত চলন। রস স্ফীতি জনিত কথাটার মধ্যে ভালো করে লক্ষ্য করো, রস আছে, ফের স্ফীতি যেন একটু ফুলছে, আবার চলন ঘটছে। ব্যাপারটা স্যার কেমন? খুব ভালো করে বোঝো। রস স্ফীতি জনিত মানে কি? তোমরা জানো কোষ কি জিনিস? কোষ কি জিনিস বলো তো? কোষ হচ্ছে প্রত্যেকটা জীব, একটা যেমন বাড়ি আছে, মনে করো একটা বাড়ি আছে, তো একটা বাড়ি যেমন ইট দিয়ে তৈরি হয় না, অনেকগুলো ইট পরপর ধাপে ধাপে থাকে, একটা বাড়ি তৈরি হয়। ঠিক সেই রকম ভাবে আমাদের যে শরীরটা, অনেকগুলো কোটি কোটি লক্ষাধিক কোটি কোটি বা সহস্র কি আছে, কোষ আছে, পরপর একদম সাজানো ভাবে আছে রাখা, সেগুলো মিলে আমাদের একটা দেহ তৈরি হয়েছে। তো গাছ যে আছে, তো এটাও তো একটা জীব, তাহলে ওর শরীরে কি আছে? একটা অসংখ্য কোষ আছে। তো বলছে সেই কোষের মধ্যে কে থাকে বলো? একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে প্রোটোপ্লাজম, জানো তোমরা? তো এবার এই যে প্রোটোপ্লাজমটা পুরো জায়গাটাকে বলা হয়, ওর মধ্যে আছে নিউক্লিয়াস, এবং সেখানে থাকে কোষ গহ্বর। কোষ গহ্বর, ওই কোষ গহ্বরের মধ্যে যখন সেই কোষের যে রস, সেটা যখন পরিপূর্ণ থাকে, তখন ওটা কি হয়? স্ফীতি ঘটে। ওখানে অ্যাকচুয়ালি তখন অভিস্রবণের যে একটা চাপ থাকে, সেটা হ্রাস বৃদ্ধি ঘটে। অভিস্রবণ চাপ কি জিনিস আমরা আরো পরে আলোচনা করব, শুধু এটুকু বুঝে নাও যে ওই কোষের মধ্যে, কোষের যে গহ্বর আছে, কোষ গহ্বর, তার ভেতরে সেই অভিস্রবণ চাপের হ্রাস বৃদ্ধির জন্য তখন এই
এই যে মানে কোষ রসের যে উপস্থিতি সেটা কিন্তু ওখানে প্রবেশ করে, মানে কোষ রসটা ওখানে প্রবেশ করে, এবং তার চারিদিকে যে আছে কোষ প্রাচীর, কার চারদিকে? কোষের চারদিকে আছে কোষ প্রাচীর, তার উপর একটা কি বলতো একটা চাপ ক্রিয়েট করে, বা সেই চাপের জন্য উদ্ভিদের মধ্যে কিন্তু একটা চলন দেখা যায়, তার নাম হচ্ছে রসস্ফীতিজনিত চলন। ঠিক আছে, এরভাবে যদি আমরা দেখি, স্যার আপনি একটা কথা বললেন যে কোষ যে আছে, কোষের ভেতরে আছে কে বললেন? না প্রোটোপ্লাজম, এবং সেই প্রোটোপ্লাজমের মধ্যে আছে কোষ গহ্বর, এবং সেই কোষ গহ্বরের মধ্যে কে প্রবেশ করছে? কোষ রস। এর ফলে কি হচ্ছে স্যার? হ্রাস বৃদ্ধি ঘটছে। তো ওইখানে কোষ রস যে আছে তারা কিন্তু ওখানে রোটেশন দেখায় এবং সার্কুলেশন দেখায়। স্যার ব্যাপারটা কেমন? ধরে নাও এটা একটা কোষ মনে করো, সেই কোষের ভেতরে এইটা একটা মনে করো কোষ গহ্বর, ঠিক আছে? তো এটা বৃহৎ আকারের কোষ গহ্বর, এর চারিদিকে যখন এইরকম যখন মানে ইয়েগুলো কি বলবো তোমাকে, মানে কোষ রস যখন একটা রোটেশন আকারে ঘুরে, বা আমরা কি বলবো একটা আবর্তন করে, তখন তার নাম বলবো রোটেশন। আর যদি স্যার এমন হয় একটা কোষের মধ্যে অনেকগুলো আছে স্যার ছোট ছোট কোষ গহ্বর, এই মানে প্রোটোপ্লাজমের মধ্যে, আর এর চারদিকে স্যার করছে আবর্তন করছে স্যার কোষ রসগুলো, তখন আমরা একে বলবো সার্কুলেশন। তার মানে এটুকু তুমি বুঝতে পারছো, সার্কুলেশনের সময় অনেকগুলো কোষ গহ্বর থাকবে ক্ষুদ্রাকৃতি, আর যখন রোটেশন ঘটবে তখন স্যার একটাই কোষ গহ্বর থাকবে, তার চারদিকে ঘুরবে। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে রোটেশন, এটা হচ্ছে সার্কুলেশন। ওকে, মানে এটা হচ্ছে প্রোটোপ্লাজমের আবর্তন, কোষ রস বললে ভুল হবে, প্রোটোপ্লাজমের আবর্তন, মানে প্রোটোপ্লাজমটা ওই রসালো হয়। ঠিক আছে, এবারে যেটা জানবো সেটা হচ্ছে লজ্জাবতী যে আছে গাছের পাতা, তার চলনটা কিভাবে ঘটে সেটা আমরা দেখে নেব। খুব মন দিয়ে বুঝবে প্রত্যেকটা জিনিস হচ্ছে, শোনো, আমরা তো পড়াশোনা সকলেই করি, কিন্তু আমি দেখেছি অনেককে লাইন বাই লাইন মুখস্থ করে, কিন্তু ব্যাপারটা কিছু বোঝে না। যখন ওকে বলি তো বলে এ আর উ, এ আর উ করে, কিন্তু কিছুই বলতে পারে না। এতে কি হয়, ও কিন্তু নাম্বার হয়তো ভালো পাচ্ছে, কিন্তু আসল যে ব্যাপারটা ও বোঝেনি। এটা খুব দুর্ভাগ্য যে মানে এডুকেশন সিস্টেমটা এমন হয়ে গেছে যে মানুষ নাম্বার পাচ্ছে অনেক, কিন্তু থিওরি বা যে কনসেপ্টটা কারো ক্লিয়ার হচ্ছে না। এটা খুব খারাপ জিনিস। তো সেক্ষেত্রে নাম্বারটা পাবো তো অবশ্যই, বুঝবো, তারপরে আমরা লাইন বাই লাইন লেখার চেষ্টা করবো বা ব্যাপারটা বুঝে নেবো আগে, এটা প্রথম কাজ। তো সেজন্য আমাদের কিন্তু থিওরিটা খুব মন দিয়ে বুঝতে হবে। ঠিক আছে, ওই দাগিয়ে দিয়ে লাইন বাই লাইন লিখে নাম্বার পেয়ে গেলাম কিন্তু বুঝলাম না কিছু, তুমি তো নাম্বার পেলে সাময়িকের জন্য, এই জিনিসটা তোমার দীর্ঘদিন থাকবে না মাথায়। হুম। আর পড়াশোনা মানে কিন্তু অ্যাকচুয়ালি একটা মজার জিনিস, সত্যি মজা আছে, তোমাকে এটা নিতে হবে মজাটাকে। বুঝছো? এই যে আমি এখন গল্প করব, লজ্জাপতি গাছের কথা বলছি। লজ্জাপতি লতা বলা হয়, বা লজ্জাপতি লতা গাছ। ঠিক আছে, তো এই যে লজ্জাপতি আছে, এই লজ্জাপতি গাছটার একটা সায়েন্টিফিক নাম আছে, মাইমোসা পুডিকা। হ্যাঁ, মাইমোসা পুডিকা, এই যে গাছটা আছে, ঠিক আছে, লজ্জাপতি গাছ। তোমরা কিন্তু এই গাছটা অনেকে দেখেছো, সেই গাছটা যখন আমরা হাত দিয়ে ছুঁয়ে দিই এ কিন্তু নুইয়ে পড়ে, যেন লজ্জাশীল হয়ে গেছে, তাই এর নাম হচ্ছে লজ্জাপতি গাছ আমাদের গ্রাম্য ভাষায়। কিন্তু এই পাতাটা কেন এমন হচ্ছে সেটা আজকে আমরা দেখব, কেন পাতাটা নুইয়ে পড়ছে। ঠিক আছে, তো মনে রাখবে এই যে লজ্জাপতি গাছগুলো আছে, সেই গাছের যে পাতাটা আছে, সেই পাতার যে মানে বৃন্ত বলবো না, মানে পাতার যে পত্র ফলকটা বলবো আমরা, সেখানে এক ধরনের বিশেষ কোষ থাকে। কোষ তো সব জায়গায় আছে, আমাদের শরীরে যেমন সব জায়গায় কোষ আছে, উদ্ভিদের প্রত্যেকটা জায়গায় কোষ আছে, কিন্তু ওই উদ্ভিদটা যে বলছি আমি, মানে লজ্জাপতি গাছ, তার যে পত্র ফলকটা আছে সেখানে বিশেষ ধরনের এক ধরনের কোষ আছে। ঠিক আছে, সেই কোষটার নাম তোমরা জানবে পালভিনাস।
পালভিনাস নামক এক প্রকার বিশেষ গঠন থাকে। একটা জায়গা থাকে সেখানে পত্রফলকের মধ্যে পালভিনাস নামে, সেখানে এই যে কোষটা বললাম এটা হচ্ছে মোটর কোষ, মানে মোটর কোষগুলো ওখানে বিশেষভাবে গঠন থাকে ওখানে। এর ফলে কি হয়, সেখানে যখন কি হয়, ওই যে বললাম কোষের যে রস, কোষ গহ্বরে রসের যে স্ফীতি ঘটে, তখন সেখানে কি হয়, যদি কোষে যদি রস যদি ওখানে প্রবেশ করে, সেখানে কিন্তু অবিশ্রবণের চাপ কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। তো কি হচ্ছে, যখন তুমি হাত দিয়ে ছুঁয়ে দিলে, মনে করো পাতা আছে, মনে করো ওই পাতা কোথায় গেল, এই একটা পাতা মনে করো আমি একে ছুঁয়ে দিলাম, যখন তুমি একে ছুঁয়ে দেবে, তো এটা মনে করো তোমার পালভিনাস, বা এটা হচ্ছে তোমার গিয়ে সেই মোটর কোষগুলো এখানে আছে। এই যে আমি ছুঁয়ে দিলাম, এটা হচ্ছে যান্ত্রিক উদ্দীপনা। এটা কোন উদ্দীপনা বলো? যান্ত্রিক উদ্দীপনা। আর সেটা ও গ্রহণ করলো তড়িৎ উদ্দীপনা হিসেবে, ভেতরে ওটাকে কনভার্ট করলো। তাহলে যান্ত্রিক উদ্দীপনা হয়ে গেলে কি বলো? তড়িৎ উদ্দীপনা। তো ওখানে যখন তড়িৎ উদ্দীপনা গেছে, তখন ওই যে কোষগুলো আছে ওখানকার কি হবে, কোষ রসটা তখন ওখানে প্রবেশ করবে অন্য কোষে। এর ফলে কি হবে, সেখানে অবিশ্রবণের চাপটা কি হবে, কমে যাবে। যদি চাপ যদি কমে যায়, তখন পাতাটা নুইয়ে পড়বে। এটাই হচ্ছে লজ্জাপতি গাছের পাতা নুইয়ে যাওয়ার ঘটনা। বুঝতে পেরেছো? তো এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে লজ্জাপতি গাছের সায়েন্টিফিক নাম কি? মাইমোসা পুডিকা। আর এখানে যে থাকছে কোষগুলো যে গঠনটা করছে, তার নাম হচ্ছে পালভিনাস ক্ষেত্র বলতে পারো। আর এখানে যে কোষগুলো থাকছে মোটর কোষগুলো। বুঝতে পেরেছো? আচ্ছা, আর মনে রাখবে, এই যে তাহলে বলো তো, পাতাগুলো এখানে নিজের ইচ্ছা এমনি করে বন্ধ করে দিল না, আমি যখন ছুঁয়ে দিলাম ও পাতাটা বন্ধ করে দিল বা নুইয়ে পড়লো। এটা গল্পের নাম হচ্ছে চলন। বা এবং এটা কোন ধরনের চলন? এটার নাম সিসমোন্যাস্টিক চলন। এটা কি জিনিস স্যার? মনে রাখবে, যখন দেখবে তুমি ওই ছুঁয়ে দিলে পরে যে মানে স্পর্শ কারণে যেটা হচ্ছে, তার নাম হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। বুঝে গেছো ব্যাপারটা? ওকে। একই রকম কারণে আরেকটা আছে গাছ, তার নাম হচ্ছে বনচাঁড়াল। এই যে বনচাঁড়াল গাছটা আছে, তার ক্ষেত্রে দেখবে এরা হচ্ছে অ্যাকচুয়ালি যৌগিক পাতা। সেই পাতাটা দেখবে ওদের এমন গঠন থাকে এই সেম কারণে, যে দেখবে ওদের পাতাটা উপরে ওঠানামা ওঠানামা করে, দুটো পাতা থাকে উপরে ওঠানামা করতে থাকে। এটাও কিন্তু একটা ওই চলনের উদাহরণ। কোন গাছ বললাম? বনচাঁড়াল। তো সারাক্ষণ যে ওঠানামা করতে থাকে, তো মনে হবে যেন ডান্স করছে, মনে হবে কি মনে হবে দেখে, ডান্স করছে। তো এই জন্য একে বলা হয় নৃত্যরত উদ্ভিদ। কি বলা হয়? নৃত্যরত উদ্ভিদ, বা এটাকে আমরা বলতে পারি ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ। তাকে বলা হয় বনচাঁড়ালকে। বুঝতে পেরেছো? ওকে। উদ্ভিদের চলন নিয়ে এবার একটু আমরা ডিটেলে দেখে নেব এর প্রকারভেদগুলো। শোনো মন দিয়ে, উদ্ভিদের যে চলনটা আছে, এই দেখো উদ্ভিদের চলন যে আছে, একে আমরা ভাগ করব মেইনলি কয়েকটা ভাগে। ঠিক আছে, শোনো মন দিয়ে, খুব ধ্যান দিয়ে বুঝবে। এর যে মেইন ভাগ আছে তিনটে ভাগ। একটা হচ্ছে কিরকম, একটা হচ্ছে ট্যাকটিক চলন, ট্যাকটিক চলন। একটার নাম হচ্ছে ট্রপিক চলন, আরেকটার নাম হচ্ছে ন্যাস্টিক চলন। খুব ধ্যান দিয়ে বুঝবে, ট্যাকটিক চলন, একটা ট্রপিক চলন, একটা ন্যাস্টিক চলন। খুব মন দিয়ে বোঝো। হ্যাঁ হ্যাঁ, এখন লেখার দরকার নাই, শুধু বুঝে যাও। বাড়ি থেকে খুব ধ্যান দিয়ে পড়বে আর আমার কথাগুলো খেয়াল করবে। ঠিক আছে? আর যদি ভুলে যাও মনে হচ্ছে, আবার একবার কি দেখে নেবে। শোনো, ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। চলন মানেই হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকবে, আর দিয়ে কি করবে, অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করবে। যেমন বললাম আমরা লজ্জাপতি গাছের পাতা নুয়ে যাওয়ার ঘটনা, ওটা একটা চলন। তাহলে গাছ তো স্থির আছে, কিন্তু ওটা আমি স্পর্শ করে দিলাম, তো ওটা হচ্ছে ন্যাস্টিক চলন। তাই তো? এবার স্যার ট্রপিক কি, ট্রপিকটা কি জিনিস আর ট্যাকটিক কি জিনিস? ঠিক আছে, একটু খালি খেয়াল রাখবে, এই ট্যাকটিক চলনে একটু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম স্যার? এই ট্যাকটিক চলনে গাছটা বা উদ্ভিদটা
ও সামগ্রিক স্থান পরিবর্তন করবে। সরি, তো গমন হয়ে গেল। হ্যাঁ, গমনের মতোই, এটাই একটু খালি এর ব্যতিক্রম। তাহলে ট্যাকটিক চলনে কি ঘটে? সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। স্যার কাদের ক্ষেত্রে? এক বললাম ক্লামাইডোমোনাস, একটা বললাম ক্লামাইডোমোনাস, আরটা কি বললাম বলো? ভলভক্স, আরেকটা ডায়াটম। এই তিনটে নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ট্যাকটিক চলন। ঠিক আছে, খুব মন দিয়ে বুঝবে। তাহলে ট্যাকটিক চলনে উদ্ভিদটা সামগ্রিক স্থান পরিবর্তন করছে, ট্রপিকে ওই স্থান পরিবর্তন করবে না, আর ন্যাস্টিকেও স্থান পরিবর্তন করবে না। স্যার এই দুটো কি জিনিস? ট্রপিক কথার মানে হচ্ছে উদ্দীপক আসে না, সেই উদ্দীপকের গতিপথ অনুসারেও চলন দেখাবে। উদ্দীপক মানে কি? যার দ্বারা ও ঘটাবে চলনটা, সেই উদ্দীপকের গতিপথ, কথাটা খেয়াল রাখবে। উদ্দীপকের গতিপথ, গতিপথ দ্বারা ঠিক করে দেবে যে চলনটা কোন দিকে হবে। আর যেটা হচ্ছে ন্যাস্টিক চলন, এই ন্যাস্টিকটা হচ্ছে তীব্রতা। কি বলো? তীব্রতা। বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে মেইনলি ক্যাটাগরি। এবার তাহলে বলো, এই যে ট্যাকটিক আছে, এই ট্যাকটিকের আরো ভাগ আছে আবার। একটা হচ্ছে ফটো ট্যাকটিক, শোনো মন দিয়ে, একটা হচ্ছে ফটো ট্যাকটিক, একটা ভাগ। মানে দেখো ট্যাকটিক তো আছেই, কিন্তু তার আগে আছে ফটো। একটা হচ্ছে কি বলো? কেমো ট্যাকটিক, কেমো ট্যাকটিক। ঠিক আছে, আর কি আছে বলো? দুটোই আছে মেইনলি, ফটো ট্যাকটিক, কেমো ট্যাকটিক। আরেকটা যেটা আছে এই যে ট্রপিকের ক্ষেত্রে, এর আবার ভাগ আছে, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। প্রত্যেকটার মানে আছে, খুব মন দিয়ে বুঝবে। প্রথমে হচ্ছে ফটো, সরি টেকনিক্যাল ট্রপিক বলছিলাম, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। তিনটে হচ্ছে মেইন ভাগ। আর এই যে ন্যাস্টিক, এখানেও কিন্তু সেম। একটা হচ্ছে যেমন বলো, বলো ফটোন্যাস্টিক, একটা থার্মোন্যাস্টিক, একটা সিসমোন্যাস্টিক, একটা কেমোন্যাস্টিক। খুব ধ্যান দিয়ে বুঝবে। স্যার সবই তো বুঝতে পারছি, দেখেন সবার শেষে আছে ন্যাস্টিক, 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 সবার শেষে ট্রপিক, 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 সবার শেষে ট্যাকটিক। এইগুলো কি স্যার? ফটো, হাইড্রো, জিও। কি জিও সিম? না, জিও সিম নয়। বলছে এই যে ফটো আছে না, ফটো, এই ফটো কথার মানে হচ্ছে আলো। ফটো মানে আলো। এই যে আছে না হাইড্রো, হাইড্রো কথার মানে হচ্ছে জল। আর এই যে আছে জিও, জিও কথার মানে হচ্ছে পৃথিবী বা অভিকর্ষ। বুঝে গেছো? তাহলে এখানে দেখো, ফটো মানে আলো, থার্মো মানে কি? না, হাইড্রো মানে জল, থার্মো মানে হচ্ছে তাপমাত্রা, উষ্ণতা। থার্মোমিটার আমরা কি করি? থার্মোমিটার দিয়ে জ্বর মাপি, উষ্ণতা মাপি। তাহলে সেই থার্মোমিটার থেকে থার্মো, তাহলে থার্মো মানে তাপমাত্রা বা উষ্ণতা। সিসমো মানে কি? স্পর্শ হতে পারে, ঘর্ষণ হতে পারে, বাহ্যিক কোনো শক্তি হতে পারে, হতে পারে বিদ্যুৎ শক্তি হতে পারে, এগুলো। আর কেমো হচ্ছে কি? রসায়ন, কেমিক্যাল থেকে কেমো, রসায়ন। আশা করি বুঝতে পেরেছো তাহলে। হুম, যেমন দেখো তোমরা, এই যে আছে না ক্লামাইডোমোনাস, ভলভক্স আর ডায়াটম, এরা কিন্তু দেখাচ্ছে ফটোট্যাকটিক, মানে আলো। তার মানে আলো কার আলো? সূর্যের আলো। দেখবে সূর্যের আলো আসছে, ছুটলো কেমনি? টাক 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 করতে যাচ্ছে, ঠিক আছে, টাক 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 টাক, কার মতো? ঘোড়ার মতো। নামই তো ট্যাকটিক, টাক 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 টাক, ছুটছে একদম।
কার দিকে? আলোর দিকে। ঠিক আছে। যখন ট্রপিক কি আছে দেখো, ফটোট্রপিক, মানে কি আলোর দিকে ছুটবে। এটা তুমি একটা পরীক্ষা করে দেখবে। ধরে নাও একটা অন্ধকার ঘর আছে, সেই অন্ধকার ঘরের ভেতরে, এই ঘরটা অন্ধকার আছে মনে করো, লাইট ফ্যান সব অফ আছে, ফ্যান কি আছে, লাইট অফ আছে, আর এখানে একটা টেবিলের মধ্যে রাখা আছে একটা গাছ, কোনো একটা কুমড়ো গাছ বা একটা লতানো কোনো গাছ রাখা আছে। এবার তুমি কি করলে, এখানে কিন্তু আলো কিন্তু প্রবেশ নিষিদ্ধ করে দিলে, খালি একটা জানলা খোলা রাখলে ওদিক দিয়ে সূর্যের আলোটা প্রবেশ করবে। তুমি লক্ষ্য করবে গাছটা আছে না, গাছটা দেখবে সবটা দিক ছেড়ে ও জানলা দিয়ে বেরিয়ে যাবে, লতাটা এমনি করে এমনি করে এমনি বেরিয়ে যাবে। কেন? কারণটা হচ্ছে ও ফটোট্রপিক দেখাচ্ছে, আলোর দিকে ছুটবে না। এটা হচ্ছে ফটোট্রপিক চলন। বুঝতে পেরেছো ব্যাপারটা, না বুঝতে পারোনি? দেখো লেখা আছে হাইড্রোট্রপিক চলন, মানে জলের দিকে ছুটবে। তো জলের দিকে কে ছুটবে? উদ্ভিদ কিন্তু জলের দিকে যায় না, উদ্ভিদের যে মূলগুলো আছে তারা মাটির নিচে যাচ্ছে না, এর মানে কি জলের জন্য যাচ্ছে নিচে। গাছের মূল কাজ কি? গাছকে শক্ত করে ধরে রাখে, আর 2 নম্বর হচ্ছে জলটাকে শোষণ করে। তো জলটা পায় কোথায়? মাটির নিচে। তো সেই গাছের যে মূলগুলো তারা কিন্তু জলের খোঁজে ওই মাটির নিচের দিকে যাচ্ছে না, জলের দিকে যাচ্ছে। এটার নাম হাইড্রোট্রপিক চলন। তুমি একটা পরীক্ষা করবে, কি করবে পরীক্ষাটা বলো তো? তুমি একটা ধরে নাও কোনো একটা কার্ডবোর্ড নেবে, এটা একটা কার্ডবোর্ড মনে করো, এটা কার্ডবোর্ড এত মোটা কেন, চলো এরকম একটা কার্ডবোর্ড নেবে, পাতলা একটা কার্ডবোর্ড নিলে, এখানে অনেকগুলো তুমি মনে করো কি রাখলে, আহ মানে একটা চালনি রাখতে পারো, চালনি, ঠিক আছে, চালনি মানে কি যেন ছিদ্র থাকে, আবার একটা ছিদ্র রাখতে পারো, হ্যাঁ, ছিদ্রযুক্ত চালনি। আর ওর মধ্যে কিছু গুঁড়ো ফেলে দিলে, কাঠের গুঁড়ো, ঠিক আছে, আর একটু জল ফেলে দিলে, যেটা যেন ভেজা থাকে। এবার কি করলে, কয়েকটা মটর দানাগুলো, মানে যেটা অঙ্কুরোদ্গম হয়েছে, তাকে এখানে রেখে দিলে চুপচাপ, আর মাঝে মধ্যে একটু করে জল দিচ্ছ। দেখবে ওখান থেকে যে পাতাগুলো বেরোবে না বা মূলগুলো বেরোবে না, মূলগুলো বলছি, সে মূলগুলো কিন্তু বেরিয়ে দেখবে, প্রথমে যদি ছিদ্রগুলো দিয়ে বেরিয়ে যায় নিচে না, এই বেরিয়ে গিয়ে যখন দেখবেন যে জল পাচ্ছে না খুঁজে, ও আবার বেঁকে উপর দিকে উঠে গিয়ে জলের খোঁজে চলে আসবে এখানে। বুঝতে পেরেছো? মানে আমি যেটা বলছি, এখানে ছিদ্র আছে কি না, তুমি যে রেখেছো এখানে একটা মোটরকে রেখেছো, সেই দানা থেকে যেটা অঙ্কুরোদ্গম হয়ে যে বের হবে মূলটা, সেই মূলটা কিন্তু ছিদ্র দিয়ে আগে বেরিয়ে গেল নিচে, যখন বেরিয়ে দেখবেন যে তো ফাঁকা, তো জলে কিছুই নাই, এটা আমি উপরে রাখবে মনে করো, জল নাই এখানে, তো ওই মূলটা বাইরে বেরিয়ে আবার বেঁকে আবার উপর দিকে উঠবে জলের খোঁজে। তাহলে মূলটা কার দিকে গেল? জলের দিকে গেল। তো এটা এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে হ্যাঁ, উদ্ভিদের যে মূলটা তারও একটা চলন আছে, কোন দিকে? জলের দিকে। তো এটার নাম হচ্ছে হাইড্রোট্রপিক চলন। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো লেখা আছে জিওট্রপিক চলন। জিও কথার মানে কি? অভিকর্ষ। তো অভিকর্ষের দিকে কারা যায়? মূল নাকি কাণ্ড? এটা অভিকর্ষ এদিকে আছে না এদিকে অভিকর্ষ? অভিকর্ষ নিচে না, পৃথিবীর দিকে টানছে, এটা কি অভিকর্ষ না? গ্র্যাভিটি বলছি আমরা। তাহলে একটা গাছের যে মূলগুলো মাটির ভেতর দিকে যায়, তাই তো, আর গাছের যেগুলো তোমার হচ্ছে মানে কাণ্ড, ও কিন্তু উপর দিকে যায়। তাহলে বলো তো, মনে রাখবে, যদি গাছের মূল যদি মাটির দিকে যায়, এটা তাহলে অনুকূল। কার অনুকূল বলো? ওই মাটির অনুকূল দিকে, বা আহ, পৃথিবীর অনুকূল দিকে, অভিকর্ষের অনুকূল দিকে। এটাকে আমরা বলতে পারি অনুকূল জিওট্রপিক চলন বলতে পারি। মূলটাকে বলতে পারি অনুকূল জিওট্রপিক চলন। আশা করি ক্লিয়ার হয়েছে। হাইড্রোট্রপিক বুঝতে পেরেছো? হাইড্রো মানে হচ্ছে জলের দিকে যাবে। আর তাহলে এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে উদ্ভিদের যে কাণ্ড আছে, কাণ্ড উপর দিকে যাচ্ছে না, তো কাণ্ড যখন উপর দিকে যাচ্ছে, তো এটা আমাকে বলো, এটা এই জিওর সঙ্গে যদি আমি সম্পর্ক বলি, জিও মানে পৃথিবী তো, অভিকর্ষ, তো অভিকর্ষের সঙ্গে এটা অনুকূলবর্তী নাকি প্রতিকূলবর্তী? প্রতিকূলবর্তী। কেন? অভিকর্ষ কাজ করছে নিচের দিকে, পৃথিবী টানছে নিচের দিকে, আর কাণ্ড যাচ্ছে উপর দিকে। প্রতিকূল মানে হচ্ছে অপোজিট সাইডে। তাহলে আমরা বুঝতে পেরে গেলাম, কাণ্ড যে আছে উদ্ভিদের কাণ্ড, কাণ্ডের বৃদ্ধি হয়
প্রতিকূল জিওট্রপিক চলন দেখায়। বুঝতে পেরেছো? আচ্ছা, জিওট্রপিক কারা দেখায় বলতো? উদ্ভিদের যে মূল, ও কিন্তু পৃথিবীর দিকে যাচ্ছে, অভিকর্ষের দিকে যাচ্ছে, এটা হচ্ছে অনুকূল জিওট্রপিক চলন। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তোমাকে প্রশ্ন করলাম আমি, উদ্ভিদের যে পাতা আছে, গাছের পাতা, তো গাছের পাতাটা কোন দিকে বৃদ্ধি পায়? এইভাবে বৃদ্ধি পায় না? মানে সূর্যের আলো এদিক দিয়ে, সূর্যের আলো মনে করো এদিক দিয়ে সূর্যের আলো, পাতা এইভাবে আছে। তাহলে এটা কিন্তু, এই পাতা কিন্তু ওর দিকেও যাচ্ছে না বা নিচেও যাচ্ছে না, যাচ্ছে তির্যক ভাবে। তো এটা হচ্ছে তির্যক অনুকূলবর্তী। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাকে আমরা বলি তির্যক বলি, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো আমাদের ক্লিয়ার তাহলে। হুম, এবার এটার তুমি একটা প্রমাণও করতে পারো। কি করে স্যার? ধরে নাও তুমি একটা টব নিয়েছো, মনে করো এরকম একটা টব নিয়েছো, এইটা হচ্ছে টব একটা, আর সেই টবটা এভাবে তুমি উল্টে রেখেছো টেবিলের মধ্যে, উল্টে, মানে টব কি এটা এমনি হওয়ার কথা না, তুমি রেখেছো এভাবে ফেলে রেখেছো, আর এইখানে একটা তুমি এমনি একটা গাছকে তুমি লাগিয়ে দিয়েছো এখানে। কি রেখেছো বলো? কি ডাকছি রে? এই যে পাতা রেখেছে, ঠিক আছে? এইভাবে কিন্তু তুমি এখানে কি রেখেছো বলো? গাছ রেখেছো। এটা কোথায় গেলো? এটা ভেঙে গেছে নাকি? না এদিকেও আছে? এদিকেও আছে। তো এইভাবে করে পাতা আছে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, আমি ছবিতে খুব কাঁচা তো। ওকে, যাই হোক। তো এই যে গাছটা আমি এঁকেছি, সুন্দর হয়েছে না? একদম এক্স্যাক্টলি। তো এই যে গাছটা আছে, তো তুমি বলো এই গাছটাকে উল্টানো আছে না? হ্যাঁ। তো এর মূলগুলো যে আছে, তো নিশ্চয়ই মূলগুলো এবার ভিতর দিকে আসে যাবে, তাহলে নিশ্চয়ই এবার মূলগুলো আছে না? কি তাই তো? এটা মাটি আছে এখন মনে করো, তুমি কিন্তু দেখবে কিছুদিন পর এই মূলটা কি বাড়তে বাড়তে এদিকে এদিকে চলে যাবে না, মূলটা বেঁকে এদিকে চলে যাবে। বুঝতে পেরেছো? এর মানে কি বুঝলাম? যে এই মূল সবসময় মাটির দিকেই যাবে, মানে পৃথিবীর দিকে যাবে। পৃথিবী এদিকে আছে না ওদিকে পৃথিবী আছে, মানে কোন দিকে মাটি আছে? এদিকে আছে, তখন এদিকে যাবে। অভিকর্ষ এদিকে কাজ করছে না, যেদিকে কাজ করবে অভিকর্ষ, সবসময় মূল সেদিকেই যাবে। তার মানে এখান থেকে প্রমাণ করতে পারছি মূল সবসময় অনুকূল জিওট্রপিক চলন দেখায়, মানে মাটির দিকেই যাবে। বুঝে গেছো? এবার আসো ন্যাস্টিক চলন। যেমন ট্রপিক চলনে ছিল গতিপথ, কোন দিকে যাবে, এখানে হচ্ছে তীব্রতা, কতটা বেশি না কম। কেমন স্যার? যেমন দেখো, তোমরা নাম শুনেছো সূর্যমুখী ফুল, দেখেছো? সূর্যের যদি আলো যদি থাকে তো ও খুলবে, না থাকলে খুলবে না। বুঝতে পেরেছো? সূর্যের যদি তাপমাত্রা মানে স্থিতি না থাকে, যেমন আজকের দিনে পাতা আজকে খুলবে না, ফুল খুলবে না। আর যদি দিনটা উজ্জ্বল হয়, সূর্যের আলো থাকে, খুলবে না। এটা হচ্ছে ফটোনেস্টিক চলন, মানে আলোর উপর, মানে ও আছে, মানে আলোর দিকে দেখবে সবসময়, আলোর তীব্রতা কত আছে। বুঝছো? থার্মোনেস্টিক চলন, থার্মো কথার মানে হচ্ছে তাপমাত্রা, মানে যদি অধিক মানে তাপমাত্রা থাকে, তো যেমন কি বলতো, এক ধরনের গাছে যেমন টিউলিপ ফুল, অধিক তাপমাত্রায় মানে কি খুলবে ওই, আর না হলে কি হবে, বন্ধ হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের থার্মোনেস্টিক চলন। সিসমোনেস্টিক কোনটা? ওই যে বললাম লজ্জাপতি গাছ, এরা হচ্ছে সিসমোনেস্টিক চলন, মানে যেখানে স্পর্শ থাকবে, ঘর্ষণ থাকবে। আরেকটা আছে কেমোনেস্টিক চলন। কেমো কোনটা বলতো? কোনো রাসায়নিক পদার্থ। যেমন ধরে নাও একটা গাছ আছে মনে করো, কলসপত্রী গাছ, নাম শুনেছো? কলসপত্রী হোক, বা তোমার আরো আছে সূর্য শিশির গাছ আছে। এই সমস্ত গাছগুলো যে আছে, এরা কিন্তু পতঙ্গদের ধরে ধরে খায়। ঠিক আছে? এদের যে পাতাটা একদম ঠিকঠাক মনে হবে যেন কলসির মতো দেখতে, তাই নাম হচ্ছে কলসপত্রী। এখানে যদি কোনো রকম বাইরে থেকে কোনো রকম পতঙ্গ এসে বসে, ওকে কিন্তু মানে আটকে দিয়ে ওর রসটা ও খেয়ে নেবে, আর নিজেও বড় হবে, নিজের জীবন ধারণ করবে। এটার নাম হচ্ছে তাহলে কি, কেমোন্যাস্টিক চলন। বুঝতে পেরেছো? তো এই ছিল আমাদের পড়াশোনা। এবং হ্যাঁ, এই তিনটের মধ্যে পার্থক্য তোমরা বাড়িতে নিজেরা সুন্দর করে রেডি করবে। যতটা পড়ালাম আমি, এই যে তোমার গিয়ে পেজ হচ্ছে তোমার, এই দেখো 1 থেকে শুরু করে 3, 4, 5, 6 অবধি দেখো লেখা আছে না, উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় আছে না, ওর ওপর পর্যন্ত প্রত্যেকটা লাইন পড়তে হবে।
এবং আমি যতগুলো বলেছি সেগুলো আমি পুরো ব্যাপারটা গুছিয়ে বলে দিয়েছি, বাড়িতে সুন্দর করে পড়বে।